আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কলকাতায় উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ, সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। বিগত সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে, ভয়াবহ আমেরিকা বাংলা বিভাগের জরিপ। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ, ব্যাপকভাবে আবাদ হলে চাহিদা মিটিয়ে রপ্তানির সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। এবং জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন, ম্যাচ শুরু রাত ৯টায়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় উপ হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপ হাই কমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ায় এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার কলকাতার উপ হাই কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে উগ্র বক্তব্যের ঢেউ এবং সহিংসতা ও উস্কানির ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। একে সংবাদ মাধ্যমের অতিরঞ্জন হিসেবে খারিজ করা যায় না। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের প্রত্যাশা করছে ভারত সরকার। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার সুরক্ষিত হবে বলে প্রত্যাশা করছে ভারত। জয়সওয়াল বলেন, ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে উঠে এসেছে ভয়াবহ আমেরিকা বাংলার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে ৬৪.১% উত্তরদাতা ইতিবাচক নিরাপত্তার পক্ষে বলেছেন। ১৫% উত্তরদাতা খারাপ নিরাপত্তার কথা বললেও ১৭% পরিস্থিতি আগের মতোই মনে করছেন। জরিপে নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম ও বয়স ভেদে জনসংখ্যা বাছাই করা হয়। আওয়ামী লীগ আমলে জঙ্গি তকমা পেয়ে গ্রেপ্তার হয়েছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। রিমান্ডে তাকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছিল তা যেন বর্ণনারও অযোগ্য। 10 মাসের কারাজীবন পারিবারিক ও রাজনৈতিক জীবনকে পুরোটাই ওলটপালট করে দিয়েছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ ব্যারিস্টার শাকিলা ফারজানার কথা জানাচ্ছেন মাসুর শাকিল। সবাই আমরা নির্যাতিত, সেই নির্যাতনের বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে। ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম 5 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে জীবন শুরু করা শাকিলা বারেট ল ডিগ্রি শেষ করে যোগ দেন আইন পেশায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাধ্যমে রাজনীতি শুরু করেন। স্বল্প সময়ে পরিচিতি পান আইন অঙ্গনে। 2015 সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে এক রাতেই পাল্টে যায় তার জীবনের পথ চলা। প্রায় 200-250 অফিসার আমার ঘরে ঢুকে যায়, সব কালো কাপড় পরা। তারা আমাকে কালো একটা মাইক্রোবাসে করে চোখ বন্ধ করে হাত বন্ধ করে নিয়ে গেল। উপরে দেখলাম টিন শেড,
চোখ খোলার পরে বলছে যে আপনি একটু বসেন, আমরা আসছি। কিছুক্ষণ পরে তারা এসে বললো যে আপনাকে আমরা গ্রেফতার করলাম। আমি বলছি, কী বিষয়ে গ্রেফতার করলেন? বলে আপনি জঙ্গি অর্থায়ন করেছেন আপনার এই অ্যাকাউন্টে। আমি বলছি, এগুলো তো আমি আমার লিগেল ফি রিটার্ন করেছি। বলেন আপনি জঙ্গি অর্থায়ন করেছেন। রিমান্ডে তার উপর চলা নির্যাতনের কথা মনে পড়লে নীরবে চোখের জল ফেলেন। ওরা লাঠি থেকে শুরু করে দেয় না এমন কিছু বাকি নেই, বুঝছেন। আর আমাকে যে টর্চারগুলি করা হয়েছে এগুলো আসলে অবর্ণনীয়, এগুলো বলার কিছু নাই। আমি চাই না এগুলো মনে করে কষ্ট পেতে। ওইখানে যে রুমটাতে আমাকে রাখা হয়েছিল 1.5 ফুটের একটা টয়লেট, যেখান থেকে তাদের অফিসাররা দেখতে পেত আমি যদি টয়লেটে যেতাম। যে রুমে রাখা হয়েছিল সেখানে ফ্লোরে রাখা হয়েছে আমাকে। একজন পুরুষই আমাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করেছেন, গালিগালাজ করেছেন, যা যা মারধর করার করেছেন একটা পুরুষে করেছেন। জেলখানায় তাকে খুনি, মাদক সেবী সহ অন্য কয়েদিদের সাথে রাখা হয়েছিল। খুব রুডলি চেহারা যাদের, তাদেরকে দিয়ে খুব ভয় দেখানো হতো। তো একটা মেয়ে ছিল এখানে, মুখের মধ্যে অনেকগুলো ব্লেড নিয়ে থাকতো। সে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করতো, ভয় দেখাতো আমাকে এটা দিয়ে কেটে দিবে। আমি ধরেন ঘুমাচ্ছি, চোখ খুলে দেখি সে আমার সামনে দাঁড়ানো। আমার ঘুমটাই ভাঙতো তাদের গালিগালাজ শুনে। কখনো আমার আজানের শব্দে ঘুম ভাঙে নাই। 5 আগস্টের আগে দেশে বিদেশে পালিয়ে বেড়ানোর জীবন ছিল তার। সন্তানের কষ্ট সইতে না পেরে 2018 সালে ব্রেন স্ট্রোকে প্যারালাইজড হয়ে মৃত্যুবরণ করেন বাবা সৈয়দ ওয়াহিদুল আলম। স্বামীর ব্যবসা বন্ধ হয়ে যায়, 2 সন্তানও দেশ ছাড়তে বাধ্য হয়। তার মতো আর কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে, রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশের চাহিদা পূরণে প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লাখ মেট্রিক টন আদা আমদানি করতে হয়। অথচ খুব সহজে আদা চাষ করে লাভবান হওয়া যায়, কমানো যায় আমদানি নির্ভরতা। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বিশেষজ্ঞরা বলছেন, আরও ব্যাপক আকারে আদার চাষ সম্প্রসারিত হলে নিজেদের চাহিদা মিটিয়েও রপ্তানির সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে আদার চাহিদা প্রায় 2 লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 84,000 মেট্রিক টন, আর আমদানি করা হয়েছিল 1,43,000 মেট্রিক টন আদা। চলতি বছরেও আদা আমদানি করা হয়েছে 90,000 মেট্রিক টন। আশার কথা হচ্ছে, বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণে গত 2 বছরে দেশে আদার উৎপাদন বেড়েছে। 70 বস্তা আদা লাগিয়েছি এবং আমার প্রতি বস্তায় খরচ হয়েছে 30 টাকা করে। আগামী বছর আমি কমপক্ষে 4 থেকে 500 বস্তা আদা লাগাবো ইনশাল্লাহ। এইখানে আমার খরচ হয়েছে 9,000 টাকার মতো। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। রংপুরের মিঠাপুকুরের রূপসী গ্রাম, এখানে বসতবাড়ির আঙিনা, আমবাগান, লিচু বাগান সহ বিভিন্ন সবজি ফসলের মাঠেও বস্তায় আদা চাষ চলছে। দেখি বাগান তো পড়িয়ে থাকে, নিচটা খালি জায়গা। এই একটা মনোবল হলো যে আদা লাগাই। আর যেহেতু আদা ছায়া পছন্দ করে, তাহলে এই জমিটাতে খালি ফেলে না রেখে এই গোটা এলাকাটার ভিতরে 25,000 গাছ এই পাশ আর এই পাশ মিলিয়ে। এই পদ্ধতিতে আদা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলছেন কৃষি বিশেষজ্ঞরা। এই প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের ক্ষেত্রে আমার আলাদা কোনো জমির প্রয়োজন হচ্ছে না। এর পাশাপাশি পরবর্তী বছরের জন্য বীজও কিন্তু সেখান থেকে সে রেখে দিতে পারবে। আর এখান থেকে যে উৎপাদনটা হবে সেটিও কিন্তু আপনার জাতীয় উৎপাদনে সংযুক্ত হবে। দেশে 3.5 কোটি বসত ভিটার প্রতিটিতে 10 বস্তা করে আদা চাষ করলেও 35 কোটি বস্তা আদার চাষ সম্ভব। প্রতি বস্তায় 1 কেজি করে হলেও মোট আদার উৎপাদন হবে 3.5 লাখ টন, যা আমাদের চাহিদার চেয়েও 1.5 লক্ষ টন বেশি। যে কারণেই এই চাষ পদ্ধতিতে কৃষক ঝুঁকছে দিন দিন। বিবিএস বলছে, সারা দেশে যে আদার উৎপাদন হয়, বস্তা পদ্ধতিতেই এবছর উৎপাদন হবে প্রায় 10,000 মেট্রিক টন। এই পদ্ধতিতে আদা চাষ যদি বাড়ানো যায়, তাহলে আমাদের আমদানিকৃত আদার যে ব্যয়ভার সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। রংপুরের মিঠাপুকুরের রূপসী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সংবাদে আবারও আমন্ত্রণ।
লেবাননে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসিম। এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তির ফলে লাখো গৃহহারা শরণার্থী নিজ গৃহে ফিরে যেতে পারবেন। ইসরায়েলের দখলদারি মনোভাব চূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন নাঈম কাসিম। অন্যদিকে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার 40 জন নিহত হয়েছে, এদের মধ্যে 19 শিশু রয়েছে। পূর্ব উগান্ডার বুলাম্বুলিতে ভূমিধসে অন্তত 15 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত 113 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রাণহানি 30 ছাড়িয়ে যাবে। পার্বত্য জনপদ বুলাম্বুলিতে টানা বৃষ্টিতে এই ভূমিধস হয়েছে। এই ঘটনায় কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন রয়েছে বলে জানা গেছে। কানাডার অন্যতম বহুল প্রচারিত টিভি চ্যানেল সিবিসি এর প্রোগ্রাম দ্য ফিফথ স্টেটের 50তম বার্ষিকী পালিত হয়েছে। টরন্টোর ডাউনটাউনে ব্রাউন অ্যান্ড ব্রাহ্মা অ্যাপেল সেলুনের মিলনায়তনে দ্য ফিফথ স্টেট ক্ষমতাসীনদের জবাবদিহি করতে 1975 সালে সিবিসি টেলিভিশন অনুসন্ধানী সাংবাদিকতার ডকুমেন্টারি এই অনুষ্ঠানটি শুরু করে। এই অনুষ্ঠানের বাংলাদেশের রানা প্লাজার দুর্ঘটনার পর গার্মেন্ট সেক্টর নিয়ে মেড ইন বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত নূর চৌধুরীকে নিয়ে দ্য অ্যাসাইন নেক্সট ডোর ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার জনপ্রিয় এই টিমে রয়েছেন বাংলাদেশের বহুল আলোচিত সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। রংপুরে মেনোপজ ও মেনোপজ হরমোন থেরাপি শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি রংপুরের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহি ফারজানা তাসনিমের সভাপতিত্বে সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন মেনোপজ সোসাইটির সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার শাহালা খাতুন। বক্তৃতা করেন মেনোপজ সোসাইটির সহসভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সুরাইয়া রহমান, ওজিএসবি রংপুরের সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার আজিজুল ইসলাম ও অন্যরা। সেমিনারে দেশের বিভিন্ন জেলার গাইনি চিকিৎসকরা অংশ নেন। এবারে কৃষি সংবাদ। রংপুরে বাড়তি লাভের আশায় এবছর আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষক। আগাম শীত অনুভূত হওয়ায় আগাম আলুর ফলন নিয়েও আশাবাদী কৃষক। বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ায় ফসলের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর চরসহ সমতল এলাকায় আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। আগামী 1 মাসের মধ্যে ক্ষেত থেকে আলু উত্তোলনের লক্ষ্যে সার, কীটনাশক, সেচ দেয়া সহ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। খুব দ্রুত সার দিতেছি, ঔষধ দিতেছি, পানি দিতেছি, যাতে যেন আমরা বাজারে আগাম আলু নিয়ে যেতে পারি। বর্তমান আলুর পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যায়। যদি আকাশ এইভাবে ভালো থাকে তাহলে আশা করি ভালো ফলন পাবো। গতবার মনে করেন যে 55 টাকা আলু বেচছি, তাও লাভ হয়েছে। এবার যদি বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবার যদি 60 টাকার উপরে থাকে তাহলে লাভ হওয়ার আশঙ্কা আছে। এই গতবারে ছিল ওই যে পটাশ, যেটা এমওপি বলি আমরা, ওইটার সংকেত ছিল। এবার ফের ওইটা পাওয়া যাইতেছে, এখন পাওয়া যাইতেছে না ফসফেট সার। ডিলারেরা বলতেছে সার নাই। এখন সরকার তো রেট দিয়েছে 1350, সেদিন আমি কিনছি 1500 টাকা, অথচ আমাকে রিসিপত লিখে দিয়েছে 1350। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর কৃষক আগাম আলু চাষে বেশি ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর কাঙ্ক্ষিত ফলন আসবে আশা কৃষি বিভাগের। যেহেতু একটা আগাম আলুতে ভালো পয়সা পায়, এটা একটা উচ্চ মূল্যের ফসল, 70 টাকা 80 টাকা কেজি তারা বিক্রি করতে পারেন। সেই হিসেবে এটা কৃষকরা লাভবান মনে করেন যেন প্রতি বছর এটি করে। আমরাও কৃষককে উদ্বুদ্ধ করি যে এই ট্রানজিট পিরিয়ডে আপনার আলু চাষ করে যেন সে একটা ভালো পয়সা ইনকাম করতে পারে। এটি এবছর রংপুর জেলার 53,950 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 14,000 হেক্টরেরও বেশি জমিতে আগাম আলু আবাদ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ভোলার শাহবাজপুর খাল পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগে রোগ জীবাণুর প্রাদুর্ভাব কমার পাশাপাশি বায়ু দূষণ কমার আশাবাদ স্থানীয়দের। জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান সংশ্লিষ্টদের। ভোলা থেকে মোহাম্মদ হারুন রশিদের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদুর রনের রিপোর্ট। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ শাহবাজপুর খালে একসময় ছিল স্বচ্ছ পানির প্রবাহ, চলত পালতোলা নৌকাও। বর্ষায় শহরের বর্ষণ এবং আশপাশের নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম মাধ্যম ছিল এই খাল। কালের পালাবদলে অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব সংকটে শাহবাজপুর খাল। এমন বাস্তবতায় খালের প্রবাহ ফেরানোর পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান। 15 থেকে 20 বছর অধিক সময় ধরে খালটি অব্যবস্থাপনায় একেবারে মরা খালে পরিণত হয়েছে। এই খাল যদি অতি দ্রুত উদ্ধার করা যায় এবং পরিষ্কার করা যায়, তাহলে এই খালের দ্বারা যে পানিটা প্রবাহ হবে, এই প্রবাহের পানি ধারা জমিতে চাষাবাদ করতে সুবিধা হবে। আমরা আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি, যাতে করে এই অবৈধ উচ্ছেদ অভিযানের মাধ্যমে এই খালকে আবারও সচল করা হয়। আমরা যদি সচেতন না হই তাহলে জাতীয় খাল সবসময় ভরট থাকবে, আবদ্ধ থাকবে। ধন্যবাদ দেওয়াটা উচিত যে ছাত্ররা এই ধরনের পয় পরিষ্কার করতে আছে আমাদের দেশ। মানুষের সেবায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিরলস তৎপরতার প্রত্যয় প্রশাসনের। এই খালটাতে আসলে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারতো, কিন্তু এখন কালক্রমে সেটা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট নানা কারণে এটা কিন্তু ভরাট হয়ে গেছে। তো সেটাই আমরা পরিষ্কার করছি যাতে পানি প্রবাহটা যথাযথভাবে হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিনিক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও ব্র্যাক সহ জনসাধারণ অংশ নেন। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় উপহাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোয় ঢাকার প্রতিবাদ, সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে ভারতের আহ্বান। বিগত সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের জরিপ। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ, ব্যাপকভাবে আবাদ হলে চাহিদা মিটিয়ে রপ্তানির সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন, ম্যাচ শুরু রাত 9টায়।